দুপুর 2টা 30 মিনিট। ছাদে দাঁড়িয়ে আছি প্রায় 1 ঘন্টা হলো। কিছুই ভালো লাগছে না। বারবার ওই মুহূর্তের কথাই মনে পড়তেই অনুশোচনা কাজ করছে। কিন্তু এখন আর অনুশোচনা করে কোনো লাভ নেই, শুধু শুধু নিজের সময় নষ্ট করা। ছাদ থেকে নেমে দ্বিতীয় ফ্লোরে এসে দেখি বাসা পুরোপুরি ডেকোরেট করা হয়ে গেছে। সন্ধ্যার পরে আপুর এঙ্গেজমেন্ট হবে, তাই সবাই ব্যস্ত, একমাত্র আমি ছাড়া। রেলিং ধরে নিচে নামতেই তাকিয়ে দেখলাম আদ্র ভাইয়া কানে ব্লুটুথ লাগিয়ে কথা বলছে আর ডেকোরেট করতে আসা লোকগুলোকে কাজ দেখাচ্ছে। কাজে ভুল হলে ধমক না দিয়ে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন। আমি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। এত শীতের মধ্যেও আদ্র ভাইয়ার কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে। বড় বড় ঘন চুলগুলো কপালে এসে জমা হয়েছে। আদ্র ভাইয়া দেখতে বেশ ফর্সা। শুধু তিনিই না, আমাদের ফ্যামিলির সবাই বেশ ফর্সা, কিন্তু তিনি একটু বেশি ফর্সা। আদ্র ভাইয়ার ডান গালে একটা তিল আছে, যেটা আমার উইকনেস। এসব ভাবতে ভাবতে দেখলাম তিনি আমার দিকে তাকিয়ে মুচকি হাসছেন। আমার তার চোখাচোখি হওয়া মাত্রই একটা চোখ টিপ দিলেন তিনি। আমি এক দৌড়ে নিজের রুমে চলে গেলাম। মনে মনে বললাম, এই লোকটা এত খারাপ কেন? সবসময় আমাকে লজ্জায় ফেলে দেয়। আদ্র দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি হাসছিল। তখনই পেছন থেকে সাদা বেশে ওর পিঠে চাপড় দিয়ে বলে, বাহ, আজকাল দেখি একা একা হাসা হচ্ছে। তা কই, আমি যখন বলি একটু হাসতে, তখন তো হাসিস না, ব্যাপারটা কি? আদ্র নিজের মাথা চুলকিয়ে বলে, নাথিং। সাদাপ দুষ্টু হেসে বলে, প্রেমে পড়েছিস নাকি? সাদাপের কথা শুনে আদ্র একটা কাশি দেয়, তারপর বলে, কি আবল তাবল বলছিস ভাই? প্রেমে পড়ব তাও আমি? ইম্পসিবল। তুই যে প্রেমে পড়েছিস তা আমি জানি, এবং কার প্রেমে পড়েছিস তাও জানি। আদ্র অবাক হয়ে বলে, আমার পিচ্চি বোন মায়েরার। আর্য চমকিত। মেঘের কথা শুনে মাইশার চোখে পানি এসে গেছে। ও বলে, তার মানে তুমি আমাকে ভালোবাসো না? মেঘ তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, তোকে ভালোবাসবো? আমার মাথা খারাপ নাকি? তাহলে এতদিন এসব কী ছিল? টাইম পাস। মেঘের কথা শুনে মাইশা রেগে ওর গালে একটা থাপ্পড় দেয়। মাইশা মেঘকে বলে, ছি, আমার ঘৃণা হচ্ছে। আমি তোমার মতো একটা লোকেকে ভালোবেসেছি। এতটা নিচু তুমি? আমার বাচ্চাকে মেরে ফেলতে চাও? মেঘ বাঁকা হাসি দিয়ে বলে, তোর বাচ্চাকে না মারলে আমার পথের কাঁটা কিভাবে দূর করবো জান? মেঘ মাইশায় এগিয়ে যাবে, তখনই মাইশা মেঘকে নিজের সর্বশক্তি দিয়ে ধাক্কা মেরে হোটেল রুম থেকে বেরিয়ে যায়। মাইশা বেরিয়ে যাওয়ার পর মেঘ ওর যাওয়ার দিকে তাকিয়ে হাউমাউ করে কেঁদে ওঠে। মেঘ বলে, ভালোবাসি প্রেয়সী, অনেক ভালোবাসি তোকে। আমি অতিরিক্ত চাই তোকে, কিন্তু তুই আমার ভাগ্যে নেই প্রেয়সী। আমি যে তোর জীবনে ক্ষণিকের, চাইলেও তোকে নিজের কাছে রাখতে পারবো না। তুই আয়ানের কাছেই ভালো থাকবে প্রেয়সী। কাঁদতে কাঁদতেই মেঘের মুখ থেকে গল গল করে রক্ত পড়তে থাকে, কিন্তু তাও মাইশার নাম নিয়ে কান্না করে যাচ্ছে। কিছুক্ষণ পর হোটেলের ম্যানেজার এসে মেঘকে হসপিটালে ভর্তি করায়। মাইশা কাঁদতে কাঁদতে রোডে এসে পড়েছে। তখনই হঠাৎ করে মাইশার মাথা ঘুরে একটা গাড়ির সামনে পড়ে যায়। দুর্ভাগ্যবশত গাড়িটা আয়ানের ছিল। ও মাত্রই হসপিটাল থেকে একটা সার্জারি শেষ করে বাড়ি যাচ্ছিল। আয়ান পেশায় একজন হার্ট সার্জনিস্ট। আয়ান গাড়ি থেকে নেমে মেয়েটাকে দেখে 1 সেকেন্ডেই চিনে যায়। আয়ান মাইশাকে এভাবে দেখে ওর বুকে মুসর দিয়ে ওঠে। আয়ান জলদি করে মাইশার কাছে গিয়ে ওকে কোলে করে গাড়িতে বসিয়ে জ্ঞান আনার চেষ্টা করে, কিন্তু মাইশা কোনো রেসপন্স করে না, কারণ মাইশার শরীর বেশ দুর্বল ছিল। আয়ান মাইশাকে হসপিটালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রুমে বসে বসে ড্রেস চুজ করছিলেন, কিন্তু একটা ড্রেসও পছন্দ হচ্ছিল না। আর এদিকে একটু পরে ফাংশন শুরু হবে। ধ্যাত, একটা ড্রেসও মন মতো পাচ্ছি না, কী যে করি। তখনই দরজা খোলার আওয়াজ পেলাম। পিছে ঘুরে দেখি আদ্র ভাইয়া দাঁড়িয়ে, হাতে কিছু ব্যাগ আছে তার। আমি আদ্র ভাইয়াকে দেখে বেশ অবাক হলাম, কারণ তিনি কখনই আমার রুমে আসেন না, ভুল করেও না। আজই হয়তো প্রথম আসলো। আরেকবার যখন
এসেছিল, বিয়ের জন্য রেডি হচ্ছিলাম। ওইটা আপুর রুম ছিল। আমি আদ্র ভাইয়াকে জিজ্ঞেস করলাম, আপনি এখানে কোনো কিছু লাগবে? তিনি বললেন, তাহলে কিছু দিতে এসেছি। আমি চোখ ছোট ছোট করে বললাম, কি? আদ্র ভাইয়া আমার সামনে আসা ছোট ছোট চুলগুলোকে কানের পিছে গুজে দিলেন। আমি আবেশে আর লজ্জায় চোখ বন্ধ করে নিলাম। তিনি আমার হাতে তার আনা ব্যাগগুলো ধরিয়ে দিয়ে বললেন, এখানে কিছু ড্রেস আছে, আজকের ফাংশনে এটাই পরবে। আমি ছোট করে জবাব দিলাম, আচ্ছা। তিনি আমার গাল দুটো ধরে কপালে একটা চুমু দিয়ে গটগট করে বেরিয়ে গেলেন। আমি এখনও চোখ বন্ধ করে আছি। তিনি যাওয়ার পরেই চোখ খুলে একটা প্রশান্তির শ্বাস নিলাম। আদ্র ভাইয়ার সামনে থাকলে কেন যেন আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করে, জানা নেই কেন। আমি তার দেওয়া ব্যাগগুলো খুলে দেখতে লাগলাম। ব্যাগের ভেতরে ড্রেসগুলো দেখে আমার চক্ষু চড়ক গাছে। আদ্র ভাইয়ের চয়েস এতটা ভালো জানা ছিল আমার। ব্যাগের ভিতরে একটা ডার্ক নীল কালারের গাউন ছিল। পুরো গাউনে নীল আর সাদা কালারের স্টোন বসানো। বেশ সুন্দর দেখতে গাউনটা। আদ্রিতা রুমে বসে বসে অস্থিরভাবে পায়চারি করছে। বেশ অস্থির এবং নার্ভাস ফিল হচ্ছে ওর। কারণটা যে একমাত্র রওশন তাও জানে। এতদিন পর রওশন এর সামনাসামনি হবে ভাবতেই লজ্জায় কুঁকড়ে যাচ্ছে ও। আদ্রিতা আর রওশন এর বিয়ে পারিবারিকভাবে ঠিক হলেও রওশন ওকে পাগলের মতো ভালোবাসে। রওশনের আদ্রিতার সাথে কথা আচরণগুলো দেখলে মনে হবে ওরা আগে থেকেই পরিচিত। আদ্রিতা যে রওশনকে পছন্দ করে না এমনটা না, আদ্রিতাও রওশনকে ভালোবেসে ফেলেছে ওর পাগলামোগুলো দেখে। এতদিন রওশনের সাথে যোগাযোগ হয়নি, এর কারণটাও আদ্রিতাই চেয়েছিল যে বিয়ের আগে এবং যতদিন পর্যন্ত ওর চাকরি হবে না ততদিন পর্যন্ত কথা বলা যাবে না। রওশন ও সাদরে গ্রহণ করেছিল আদ্রিতার সিদ্ধান্ত। আজ প্রায় 4 বছর আবার পুনরায় দেখা হতে যাচ্ছে ওদের। সন্ধ্যায় আমি রেডি হয়ে নিচে নামতেই আদ্র ভাইয়াকে দেখে কিছুটা টাসকে খেলাম, কারণ আদ্র ভাইয়ার ড্রেস আর আমার ড্রেসের কালার একদম ম্যাচ। আর স্পেশালি আদ্র ভাইয়াকে বেশ হ্যান্ডসাম লাগছে। মায়রাকে দেখে আদ্র হাঁ করে ওর দিকে তাকিয়ে আছে। তখনই পিছন থেকে ওর ফ্রেন্ড রাহুল ওকে ধাক্কা দিয়ে বলে, এভাবেই দেখিস না, ভাবির নজর লেগে যাবে। বলেই বাকি সব সহ ওরা হেসে দেয়। আদ্র রাহুলের দিকে চোখ গরম করে তাকায়। এদিকে মায়রার দিকে একজন লোভাতুর দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে, কিন্তু মায়রা সেই লোকটিকে লক্ষ্য করেনি। লোকটি শয়তানি হাসি দিয়ে বলে, আজ রাতে একে আমার চাই। মায়রাকে উদ্দেশ্য করে বলে। আমি আদ্র ভাইয়া থেকে চোখ সরিয়ে স্টেজে আদ্রিতা আপুর দিকে গেলাম। রওশন ভাইয়ারা এখনও আসেনি। আপু সে কখন থেকে একা বসে আছে। আমি আপুর কাছে গিয়ে বললাম, আপু। আপু আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়, তারপর বলে, আজকে তোকে অনেক সুন্দর লাগছে মায়েরা। ড্রেসটা বেশ সুন্দর, আদ্র দিয়েছে বুঝি? দেখেছিস আমার ভাইয়ের চয়েসটা কতটা বেটার। উফ আপু, এসব কথা রাখো তো। কেন, বরের কথা বলাতে লজ্জা লেগেছে বুঝি? আমি কিছু না বলে মাথা নিচু করে নেই। মায়রা আর আদ্রিতা কথা বলছিল, তখনই ওই লোকটা আসে যে কিনা মায়রা দেখে লোলুপ দৃষ্টিতে তাকিয়েছিল। তিনি এসে মায়রার গা ঘেঁষে দাঁড়ান। মায়রার বেশ অস্বস্তি হচ্ছে লোকটার কারণে। লোকটি আদ্রিতার উদ্দেশ্যে বলে, কেমন আছো আদ্রিতা? জি আলহামদুলিল্লাহ। আমাকে চিনতে পেরেছো? আপনি রওশনের ফ্রেন্ড না, রাহুল না? লোকটি আপুর সাথে কথা বলার পর আমার দিকে বাজে দৃষ্টিতে তাকায়, কিন্তু আমি কিছু বলতেও পারছি না। রওশন ভাইয়ের বন্ধু বলে। লোকটি আদ্রিতা আপুকে জিজ্ঞেস করে, তা এই সুন্দরীটা কে? আদ্রিতা আপু হেসে উত্তর দেয়, আমার চাচাতো বোন। ওনারা দুজন কথা বলছিল,
তখনই আদ্র ভাইয়ার আগমন ঘটে। আমি মনে মনে প্রশান্তির শ্বাস ফেলি। আদ্র ভাইয়াকে দেখা মাত্রই রাহুল নামের লোকটা বলে, তুমি আদ্র না? আদ্র ভাইয়া না চাইতেও মুখে হাসির রেখা ফুটিয়ে বলে, যে কেমন আছো? এই তো, আপনি? ভালো। আচ্ছা, আপনার কথা বলুন। আমার মায়ের সাথে একটু কাজ আছে। কথা শেষ না করা মাত্রই তিনি আমার হাত টেনে রাহুলের কাছ থেকে সরিয়ে নেয়। আদ্র ভাইয়া আমাকে বাসার ছাদে এনে দেওয়ালে চেপে ধরে জিজ্ঞেস করে, তুই ওই লোকটার গা ঘেঁষে কেন দাঁড়িয়েছিলি? রেগে। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আমি কই দাঁড়ালাম? তিনিই তো এসে আমার গা ঘেঁষে দাঁড়িয়ে আমাকে কেমন বাজে দৃষ্টিতে দেখছিলেন। কি? আজকে তো ওই লোকটাকে মেরেই ফেলবো। আদ্র ভাইয়া কথাটা বলেই নিচে যাচ্ছিল। তখনই আমি পিছন থেকে তার হাত টেনে বলি, আপুর এঙ্গেজমেন্ট, এ নিয়ে কোনো সিনক্রেট করবেন না প্লিজ। তো তুই কি বলছিস? ওই লোকটাকে ছেড়ে দেবো আমি? ইম্পসিবল। ছাড়তে তো বলিনি, জাস্ট ফাংশনটা শেষ হতে দিন। আপু না হলে অনেক কষ্ট পাবে। আদ্র ভাইয়া আমার কথা শুনে কিছু একটা ভাবলেন, তারপর আমাকে উদ্দেশ্য করে বললেন, ঠিক আছে, বাট পুরো ফাংশন তোকে আমার সাথেই থাকতে হবে। আচ্ছা। আদ্র ভাইয়া আমার হাত ধরে নিচে নেমে গেলেন। আমি মনে মনে ভাবলাম, যাক, সিনক্রেট থেকে তো বাঁচা গেল। ফাংশন পরেও সামলে নেওয়া যাবে। নিচে আসা মাত্রই রাহুল আমাদের দিকে এগিয়ে আসে। তাকে দেখা মাত্রই আদ্র ভাইয়ার চোখগুলো লাল টকটকে হয়ে যায়। আমার ভয় হচ্ছে, যদি আদ্র ভাইয়া তার রাগ কন্ট্রোল করতে না পারে তখন কি হবে? রাহুল এগিয়ে এসে বলে, আরে তোমরা কই ছিলে? ফাংশন তো শুরু হয়ে গেছে। আদ্র ভাইয়া দাঁতের দাঁত চেপে বলে, আমাদের একটু কাজ ছিল। ও, তা মায়েরা, তোমার সাথে তো পরিচিত হওয়াই হয়নি, চলো একটু পাশে গিয়ে কথা বলি। আমি কিছু বলতে যাব, তার আগেই আদ্র ভাইয়া গটগট করে বলতে থাকে, ওর ফুল নেম তাহিরা ইসলাম মায়রা, এবার মেডিকেল ফার্স্ট ইয়ারে পড়বে। ও এই বাড়ির সর্বকনিষ্ঠ মেয়ে, বয়স 18 হবে আর কয়েক মাস পর। ও অনেক ভদ্র মেয়ে, কোনো ছেলের সাথে কথা বলা পছন্দ করে না, শুধুমাত্র কাজিন ছাড়া। আর কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞেস করবেন। না থ্যাঙ্কস। আদ্র ভাইয়া কথাগুলো বলে আমার হাত ধরে সামনে নিয়ে যায়। আমি পিছে তাকিয়ে দেখি রাহুল আমাদের দিকে ভ্যাবাচ্যাকা খেয়ে তাকিয়ে আছে। আমার বেশ হাসি পেল, তাই ফিক করে হেসে দিলাম। আমাকে হাসতে দেখে আদ্র ভাইয়া ভুরু কুঁচকে জিজ্ঞেস করলেন, হাসছিস কেন? এমনি। আমি আর আদ্র ভাইয়া স্টেজে গিয়ে দেখি রওশন ভাইয়া আর আদ্রিতা আপু কথা বলছে। আমাদের দেখা মাত্রই রওশন ভাইয়া মুচকি হাসি দেয়, তারপর বলে, কেমন আছেন আপনারা লাভ বার্ডস? রওশন ভাইয়ের কথা শুনে আমি অবাকের চরম পর্যায়ে। আমি মনে মনে ভাবলাম, তার মানে রওশন ভাইয়াও জানে? হায় আল্লাহ, না জানি আরও কত লোক জানে। যদি এইবার এ কথা তুরানার কানে যায় তাহলে তো। তুরানার কথা মনে করতেই কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয় আমার। আমি আমার হাত আদ্র ভাইয়া থেকে ছাড়িয়ে নিলাম। আর যাই হোক, আমি কারো জীবন নিয়ে খেলতে পারবো না। বেঘরে ঘুমাচ্ছে মাইশা। একটু আগেই ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়েছে আয়ান। আয়ান একটা রিপোর্ট হাতে নিয়ে কেবিনের সোফায় বসে পড়ে। রিপোর্টটা মাইশার প্রেগনেন্সি রিপোর্ট ছিল। আয়ানের মুখে চিন্তার রাশ স্পষ্ট। ও ভাবছে, মাইশা প্রেগনেন্ট, তাও ওর আবার বিয়ে হয়নি। কার বাচ্চার মা হবে ও? বাসায় জানলে কি যে হবে। একটা কনফিউশন ক্লিয়ার করে দেই, আয়ান মাইশাকে পছন্দ করে না। ও শুধু ওকে বোনের নজরই দেখে। ছাদে ওই কথাটা ও অন্য কাউকে উদ্দেশ্য করে বলেছে। আয়ানের ভাবনার মাঝেই মাইশা ঘুমের মধ্যে কেমন যেন অদ্ভুত আচরণ করতে থাকে। বারবার কারো নাম নিয়ে বিড়বিড় করতে থাকে ও। আয়ান মাইশার মুখের কাছে কান নিয়ে শোনার চেষ্টা করে ও কি বলছে। মাইশা বলে, মেঘ, মেঘ আমাকে ধোঁকা দেয়নি, ও আমাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে ও। আয়ান ভাবে, তাহলে মাইশার বাচ্চাটার বাবার নাম কি মেঘ?
আদ্রিতা আপুর পাশে মনমরা হয়ে বসেছিলাম। কেন যেন কিছুই ভালো লাগছে না। আদ্র ভাইয়া, আমার না কথাটা মনে পড়তেই বুকে কেমন যেন মোচড় দিয়ে উঠছে। কিন্তু কেন? আমি তো আদ্র ভাইয়াকে ভালোবাসি না। আমি এসব কথা ভাবছিলাম, তখনই আম্মু এসে বলে, মায়েরা, তোর রুমে আমার ফোনটা রেখে এসেছি, মনে হয় একটু এনে দে না মা। আচ্ছা, যাচ্ছি। উপরে যাওয়ার আগে আদ্র ভাইয়ের দিকে তাকিয়ে দেখলাম তিনি তার বন্ধুদের সাথে কথা বলায় ব্যস্ত। কেন যেন তাকে ডিস্টার্ব করতে ইচ্ছে করলো না, কারণ তিনি কখনো এমন ফ্রি টাইম পান না। আমি একা একাই উপরে গেলাম। মায়েরা যখন উপরে যাচ্ছিল তখন সেটা দেখে শয়তানি হাসি দেয় রাহুল। মায়েরা উপরে যাওয়া মাত্রই রাহুলও সবার চোখ আড়াল করে মায়েরার পিছু পিছু যায়। 3-4 বছরের একটা বাচ্চার ছবি নিয়ে কাঁদছে একজন বৃদ্ধা লোক। বৃদ্ধ লোকটির বয়স 60 বছর তো হবেই। বৃদ্ধ লোকটি বাচ্চাটির ছবিতে চুমু দিয়ে কেঁদে বলে, আর কত অভিমান করে থাকবি দাদু, এবার তো ফিরে আয়। পুরো 13টা বছর দূরে থেকেছিস, কতদিন তোকে দেখি না, একবার ফিরে আয় দাদু। বৃদ্ধ লোকটি কাঁদছিল। তখনই রুমে ঢুকে আদনান মাহমুদ। মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। তিনি বিড়বিড় করে বললেন, আজ এই বুড়োকে কি বাহানা দিব কে জানে। আদনান মাহমুদকে দেখে মাত্রই বৃদ্ধা লোকটা তার চোখের পানি মুছে আশার আলো নিয়ে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কোনো খবর পেলি সুহার আদনান? তিনি নেকা কান্না করে বলে, না বাবা, অনেক খুঁজেছি, সুহার কোনো খোঁজ পেলাম না। বৃদ্ধ লোকটির আশার আলো যেন নিমিষেই নিভে যায়। আম্মুর ফোন নিয়ে রুম থেকে বের হতে যাচ্ছিলাম, তখনই রাহুল রুমে ঢুকে দরজা লক করে আমার দিকে অদ্ভুতভাবে তাকায়। রাহুলের এমন দৃষ্টিতে আমার প্রচণ্ড ভয় হচ্ছে।